যারা জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছেন তারা কি অতীত ইতিহাস ভুলে গিয়েছেন? অতীতেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার প্রতিদানে শেখ হাসিনা দেশে আসার মাত্র 17 দিনের মধ্যে জিয়াউর রহমানকে খুন হতে হয়েছিল। বর্তমানেও যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করতেছেন, প্লিজ অতীত ইতিহাস থেকে শিক্ষা নিন। যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যেই শীটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শীটে একটা জায়গাতেই ট্যাম্পারিং। একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শীটের মধ্যে নেই। আমার নাম খালেদ মুহিউদ্দিন। আপনাকে আমি নিউ ইয়র্কের ঠিকানায় কাজ করি। আপনাকে প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না, যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা, আপনার জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম, যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? ইটস লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অভিনন্দন জানাই। আপনি আমাদের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবেই। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের। 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্তের পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্যে হাতে পায়ে ধরে বসে আছে। 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে। আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম, তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড কাইন্ড অফ, একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেধে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধেই তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড গতবারও হয়েছে, সেই 1980s-এ, আপনারা অনেকেই জানেন।
86 থেকে 88, আবার বিএনপির সময় একবার দেখেছেন 1996 তো 6 মাসের জন্য একবার এসেছিল। এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীতেও বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল। আর আপনি জাতীয় পার্টির কথা বলছিলেন, জাতীয় হেজড়া পার্টি সেই গোলাম, আমি বলবো এ হলো দাদাদের চাটুকার, নির্লজ্জ একটা বেহায়া। প্রেসিডেন্ট এরশাদের কিছু নৈতিকতা ছিল, যদিও বেশিরভাগ ছিল তার বিশ্ব বেহায়া। আর তার জিন্দা যে ভাইটা আছে ও ছিল বিশ্ব বেহায়া। আর এই গোলাম, যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এদেরকে নির্বাচনী অংশগ্রহণ করতে দেয়াও এটা হবে একটা অভিশাপ, রাজনীতির একটা অভিশাপ। জাতীয় পার্টিকে ব্যান করা অত্যন্ত জরুরি, কারণ এই রাজনীতিকে আর কলঙ্কিত হতে দেওয়া যায় না। প্রকাশ্য দিবালোকে এই গোলাম দিল্লি থেকে এসে কি বলেছিল মনে আছে? দাদারা বলুক, আমি কিছু বলবো না, ভাসুরের নাম আমি নিতে পারবো না, ভাসুর যদি মনে কষ্ট নেয় ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না। এই সেই গোলাম কাদের, হেজড়া কাদের কখনো আর রাজনীতিতে আসা উচিত না। বাপরে বাহাদুরপুরে গাঞ্জা কিনতে আইসিস, আমরা ধরো ধরো বাবা, বাহাদুরপুরে গাঞ্জা কিনতে আইসিস না? গাঞ্জা কিনতে আইসিস বাহাদুরপুরে, গাঞ্জা কিনতে আইসিস বাহাদুরপুরে, নেশা নেশা, গাঞ্জা কিনতে আইসিস বাহাদুরপুরে, সাহস দিয়ে সাহস আবার চলতে থাকবে, বাহাদুরপুরে গাঞ্জা কিনতে দাঁড়াও। এরপরে তোরা কালকে তোদের আবার বিকেল করবি সকালে, এখন তো করে সারা রাত ল্যাংটা করে বাহাদুরপুর বাজারে রাখবো। সকালে ভোর থেকে ফজর পর্যন্ত জুম্মার নামাজ পড়তে মানুষজন দেখবো, দেখবো যে এদেরকে ল্যাংটা করে রাখা হয়েছে কেন, করবো যেটা বাহাদুরপুরে গাঞ্জা কিনতে আসছে। এরপর হ্যাঁ পুরো এলাকা, এরপর তোমাকে ছাড়ার পরে তাহলে সেই হইলো। আবার কখনো এই দুইটার মধ্যে যখন মিসম্যানেজমেন্ট হয়, মিসম্যাচ হয়, তখন দেখা যায় যে জনগণের চাওয়ার সাথে হয়তোবা তাদের যে হচ্ছে যে রায়টা সেটা প্রকাশিত নাও হইতে পারে। তা আমি চিন্তা করলাম যে আচ্ছা এটা যদি সত্যি হয় যে সরকার কে গঠন করবে, এটা যদি জনগণের ভোটের উপরেই শুধু নির্ধারিত না হয়, তাহলে কিভাবে এটা করে, এটা নিয়ে আমি আজকে খুব চিন্তা করলাম। তো চিন্তা করে আমার যেটা মনে হলো যে টোটাল যে ভোটের প্রক্রিয়াটা, এটা 3টা স্টেপ আছে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে সারাদিন যে ভোটগুলো হয়, সেই ভোট যেই জায়গাতে কেন্দ্রে যে মানুষজন দেয় সেইখানে ভোটের পরিবেশটা যাতে ঠিক থাকে। যেমন ধরা যাক যে কেউ এসে জাল ভোট দিতে পারলো না, কোনো কেন্দ্র দখল হইল না, কেউ ইচ্ছা মতো না বুঝে হচ্ছে যে ব্যালট ট্যালট ছিনতাই করে নিয়ে যে নিজেদের কন্ট্রোলে নিতে পারলো না, এইটা হচ্ছে একটা জায়গা। তার মানে ভোটের সকাল 7:30 থেকে বিকাল 4:30 এই সময় পর্যন্ত ঠিকভাবে নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে একদিক, আর যদি কেউ এটাকে কন্ট্রোল করতে পারে, দেখা গেল যে গোটাল কেন্দ্রটা দখল করে ফেলছে, ইচ্ছা মতো সিল মারতেছে, ইচ্ছে মতো হচ্ছে যে ভোটের হচ্ছে বাক্স ভর্তি করতেছে, তাইলে এইটা একটা ভয়ঙ্কর দিক এইটা। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে বিগত সরকারের সময় আমরা যেটা জানছি যে ভোটের আগের রাতেই হচ্ছে যে দেখা গেছে ব্যালট বাক্স ভর্তি করে দিয়ে দিয়েছে। তার মানে ভোটের দিন অথবা তার আগের দিন কোনোভাবে ব্যালট বাক্সের মধ্যে যে ভোটগুলো ভোটছে সেইটার মধ্যে 2 নাম্বারই করার একটা চান্স থাকে। তো এইটা ফার্স্ট স্টেপ। তা আমরা যেটা দেখছি যে প্রথম যে স্টেপটা, এই ভোট শুরু থেকে একদম শেষ পর্যন্ত বিকাল 4:30 এই টাইমে আল্লাহর রহমতে প্রত্যেকটা কেন্দ্রে কেউ কোন রকমের জোর জবরদস্তি, দখল, হামলা এগুলো ছিল না। এই জিনিসটা নিশ্চিত করে আমরা দেখছি। পরের যে স্টেপটা আবার মনে হয়েছে যে গণনার যে প্রক্রিয়াটা, সে গণনার প্রক্রিয়ায় যদি যে এজেন্টরা থাকবে, আমি তো এটা বলবো যে এরপরে যতগুলো ভোট হবে প্রত্যেকটা ভোটের গণনার প্রক্রিয়াটা যাতে অন ক্যামেরা হয়,
অন ক্যামেরা মানে কি, যে এই যে গণনা হচ্ছে, মানুষজন চাইলে জুম করে দেখতে পাবে বাহির থেকে, ভিতরে যে এজেন্টরা আছে সে পার্টির এজেন্ট থাকুক বা না থাকুক, বাহির থেকে লোকজন যাতে একেবারে, এখন কিন্তু এরকম হাই পাওয়ার ক্যামেরা আছে, কিন্তু স্পষ্ট করে কত টাকা নোট দিয়েছে সেটাও দেখা যায়। তার মানে মার্কা কোনটাতে কোন বান্ডিলের মধ্যে রাখতেছে এই জিনিসটা ক্লিয়ার হওয়া সম্ভব। তাহলে ভোটের গণনার প্রক্রিয়াটা অন ক্যামেরা, এবং ওইখানে ভিতরে যারা থাকবে তারা যদি কোনো রকমের অনিয়ম দেখে সাথে সাথে এটা লাইভে যাইতে পারবে, যে ওই জিনিসটা বাইরে প্রচার করতে পারবে, এইরকম একটা ফ্যাসিলিটি রাখা অবশ্যই, মানে এটা রাখতেই হবে। এইটাতে যদি এমন হয় যে না, ভিতরে হচ্ছে যে এজেন্টরা মোবাইল ব্যবহার করতে পারবে না, ছবি যেই সময় কোনো 2 নম্বরই হচ্ছে ছবি তুলে বাইরে ওইটা কাউকে জানাইতে পারবে না, লাইভ করতে পারবে না যদি প্রয়োজন মনে করে, তাহলে এটা তো খুব খারাপ জিনিস। এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তার মানে ভোটের কাউন্টিংটা যখন হয় সেই কাউন্টিং প্রক্রিয়াটা অন ক্যামেরা রাখতে হবে, যাতে করে কেউ চাইলেও সেখানে 2 নম্বরই করতে না পারে। এবং এই গোটাল জিনিসটা একদম প্রত্যেকেই যাতে, যে কেউ, সে ওইখানকার ভোটার হইলেও দেখতে পাবে, সে পার্টির লোক হইলেও দেখতে পারবে, তার বিরোধী দল হইলেও দেখতে পারবে, এই জিনিসটা অন ক্যামেরায় করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় গণনা প্রক্রিয়ার সাথে মানুষজনের যে 2 নম্বরই করার মেন্টালিটি, এইটা বন্ধ করা সম্ভব। আচ্ছা, 3 নাম্বার কি হইতে পারে? 3 নাম্বার হচ্ছে 2 নম্বরের শেষ জিনিসটা কি, গোটা ভোট গণনা হয়েছে, হওয়ার পরে যদি কেউ কোনো এজেন্ট যদি বলে আমি 2 বার গুনবো, গুনো, 3 বার গুনবো, গুনো, 3 বার পর্যন্ত কেউ যদি গুনতে চায়, গুনার এখতিয়ার দিতে হবে। আজকে আমি শুনছি অনেক জায়গায় 709টা ভোট হয়েছে, কেউ লিখছে 609, বলছে আরেকবার একটু গুনেন, যে না গোনা যাবে না, যেটা গুনছে একবার হয়ে গেছে। অনেক হচ্ছে যে ওই যে নাম্বার যে আছে 100টা করে করে রাখে, সেটা আবার নিচে ফেলায় রাখছে, বলছে না হয়ে গেছে গণনা। তার মানে এত তাড়াহুড়া কেন? মানুষজন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে ভোট দিয়েছে, কেউ যদি বলে যে আমি 2 বার গুনবো, 3 বার গুনবো, এটা গুনতে হবে, গুনতে এত সমস্যা কি? মেডিকেল অ্যাডমিশনের মতো পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা, খাতা রিভিউ হয় না, বলে যে হ্যাঁ 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 প্র্যাকটিস বই থেকে বই নেয় অফিসে, তারা বলতেছে হ্যাঁ এটা। আচ্ছা, আমি একটু বলি আগে, তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাইজিদ, এখন আমি বলতেছি একটা রাজনৈতিক আলোচনা, তুমি আসো জিএসটির কোর্স, একেবারে তুমি বই নিয়ে, বই আমাদের মেডিকেলের যে 22টা বই, সেই বই যদি তুমি কিনে রাখো তাহলে সেটা আমি তোমাকে, যদি তোমার বই না থাকে সেটা তো তোমার দায়িত্ব। আমি এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের কথা বলছি, তুমি এই সময় তোমার জিএসটির নিয়ে বলছো। একটা দেশের রাজনীতিটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বুঝো। মেডিকেলের প্রশ্ন চুরিবাটপারি করে যদি ফাঁস করে ফেলে, তাহলে ভালো স্টুডেন্ট চান্স পাবে? এই জন্য রাজনীতিটা পরিষ্কার হইলে সব সেক্টরে ঠিকভাবে লোক যাবে। কোন জায়গায় কোনটা, আমি একটা ইম্পর্টেন্ট জিনিসটা কথা করছি, ওই আসিয়া মাঝখানে একটা কমেন্টস করে ফেললো, মূর্খ কথাকার। আচ্ছা, যে জিনিসটা বলছিলাম শুনো আগে, যেইটা ভোটের যে ব্যাপারটা আছে, ভোটের কি, যে তোমার যখন হচ্ছে যে গোটাল ভোটটা কাউন্ট হবে, সেই গোটাল কাউন্টিং প্রক্রিয়াটা অন ক্যামেরা হইতে হবে, একদম গোটাল ক্যামেরায়, এবং 3 বার পর্যন্ত যদি কেউ গুনতে চায়, গুনার সুযোগ করে দিতে হবে। আচ্ছা, এরপরে যখন সিগনেচার হইলো, সুন্দর করে ওইটা বাংলায় লিখবে, ইংরেজিতে লিখবে, মানে একেবারে সংখ্যা এবং হচ্ছে কথায় ভালো করে লিখে ওইখানে সিগনেচার করে, এবং যেই মানে হচ্ছে যে এজেন্ট ছিল সেইটার সিগনেচারের সাথে পরবর্তীতে চাইলেও যাতে সিগনেচার মিলানো যায়। ওই দিন আমি তাড়াহুড়া করে সিগনেচার কারো না নিয়ে পাঠাই দিলাম, পরে যদি এরা চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু মিলাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা করতে হবে সরাসরি। এই যে বাগে খায়, ছোটবেলায় খুব বলতাম, যখন একসঙ্গে দৌড় দিতাম, হাইরা যাইতাম, পিছনে পইরা যাইতাম, তখন বলতাম আগে গেলে বাগে খায়। এই কথাটা আমার আজকে সারাদিনই মনে পড়তেছে। হ্যাঁ, আগে যারা চলে গেল তাদেরকে বাগে খায় কিনা সময়ের ব্যাপার, দেখা যাক। সামনে একটা কঠিন সময় ভাই, হ্যাঁ কঠিন সময়। উপরওয়ালার একটা কথা সবাইকে মাইনা নিতে হবে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, উনি যেটা চাইছে সেটাই হয়েছে। এই যে দেখতেছি অনেকে আইসা অনেক রকম অভিযোগ করতেছেন, কেন আমার ভোটটা কম হইলো, 900 ভোটে আমি হাইরা গেছি, আবার ভোট গণনা করতে হবে, আমার এখানে এই প্রবলেম ওই প্রবলেম, ভোট ঠিক মতো হয় নাই। কথা ঠিকই আছে, অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হয়েছে, কিন্তু মাইনা নিতে হবে। বেশি জায়গায় তো ভালো হয়েছে, ভালো ভোট হয়েছে। বিদেশি যেসব পর্যবেক্ষক আসছিল তারাও বলছে ভালো হয়েছে। আমার মনে হয় একদম গুপ্ত হয়ে যাওয়া উচিত, চুপচাপ হয়ে যাওয়া উচিত, একেবারেই গুপ্ত,
কোনো কথাবার্তা নাই, মিডিয়া ফেস করার দরকার নাই, এত ইন্টারভিউ দেওয়ার দরকার নাই, এবং এই যে টক শোতে নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবেন না, সবাইকে নিষেধ কইরা দেন। ওনারা একা একা টক শো করুক, সুযোগ কইরা দেন। 100 দিনের জন্য একদম 2 আঙ্গুল মুখে দিয়া চুপ হয়ে যান, আর আমরা দেখতে থাকি না প্রশাসন কি করে। যে প্রশাসনকে নোবেল জয়ী ডক্টর ইউনূস স্যার ঠিক মতো চালাইতে পারলো না, তো দেখলাম না তো কোনো কিছু ঠিক হইতে। হ্যাঁ, দেখছি, একদিন দেখছি অন্তত, নির্বাচনের দিন সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত প্রশাসন সুন্দরভাবে চালায় নিয়ে গেছে। মোট কথা একটা নির্বাচন হয়ে গেছে, সোজা কথা একটা নির্বাচন হয়ে গেছে, পার হয়ে গেছে। অতীতে ফিরত যাওয়া যাবে না, কিন্তু আগেও যাওয়া যাবে না। আগে গেলে বাঘে খাবে। যারা আগে গেছে, জনগণ যাদেরকে আগে দিছে, তাদেরকে আগে থাকতে দেন। আগে গেলেই তো সবচেয়ে বড় পাহাড়ের মতো, হ্যাঁ ভাই, হিমালয়ের মতো একটা বড় পাহাড় সামনে, ওই পাহাড়টাকে পাড়ি দিতে হবে, তারপরে সংসদে যাইতে হবে। ভুইলা গেলে হবে হ্যাঁ ভোটের কথা। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই, না ভোট দিছে, কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট। তাদের দাবি তো মাইনা নিতেই হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কি জানেন? টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে ঢুইকা যাওয়া, চারিদিকেই জাল বিছানো, কোনো দিকেই যাইতে পারবেন না, শুধু সামনেই যাইতে হবে, ওয়ান ওয়ে রোড, কোনো ইউটার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, আসার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই ভাই। ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে, কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, খালি ফোকাস রাখেন। এই যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক রহমান সাহেব, তখনই কিন্তু ওনাকে ছাইরা দিতে হবে চেয়ারম্যানের পদ, বিএনপির চেয়ারম্যানের পদটা। এখান থেকেই তো বোঝা যাবে, ওইখান থেকেই তো বোঝা যাবে আমরা কি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছি, না আবার সেই অন্ধকারের দিকে। যাই হোক, যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা বলবো। হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, হাসনাত আব্দুল্লাহর বুকে যেভাবে আঘাত দিছিল, ওই আঘাতের প্রতিঘাতটা সে অন্যভাবে দিছে, অন্যভাবে খেলছে। তার খেলার লেভেলটা অন্যরকম। প্রথম থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেন, ওই একই শার্ট, একই পায়জামা, একই প্যান্ট, একই স্যান্ডেল, চেহারা একই রকম, 2টা দাগ হয়ে গেছে এখানে। নামাজ পড়তে পড়তে আল্লাহরে ডাকে, সাহসটা কি! এইভাবে তো বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। বহু ভিডিও আছে, ওই 36 দিনের বহু ভিডিও আছে, বারবার যাচ্ছিল বুলেটের সামনে। জিন্দা শহীদ তো ভাই, জিন্দা শহীদ এই হাসনাত আব্দুল্লাহ। আর তাকেই বলা হয়েছিল কত আগে যে রাজমিস্ত্রির পোলা, ফকিন্নির পোলা, মানে গরিবের ছেলে। বলো, চিন্তা করেন, দেবিদ্বারের মানুষ বুঝছে, সারা দেশের মানুষ বুঝে নাই। আমাদের যে প্রবাসে ভাই বোনেরা আছে তারা বুঝছে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ বুঝে নাই। এই ধনী গরিবের বিভাগটা বুঝে নাই। একজন প্রজা আরেকজন রাজা, আমি দাঁড়াবো, বারবার আমি দাঁড়াবো, আমাকেই তোরা ভোট দিবি, এইটার থেকেই তো বাইর করে আনতে পারছে হাসনাত আব্দুল্লাহ। 1 থেকেই তো শুরু হয়, 1-এর পরই তো 2, 3, 4 এভাবে 100 হয়। হ্যাঁ ভাই, মনের মধ্যে যে আঘাতটা একবার ঢুইকা যায় না, ওই আঘাতই মানুষকে গইরা তোলে ভাই, ভবিষ্যতে নিয়ে যায় একটা টার্গেটে, আবার অনেককে নিয়ে যায় বেপথে, রং পথে, অন্ধকার পথে। সে অন্ধকার পথ না। এই হাসনাত আব্দুল্লাহ দেখেন আলোর পথে গেছে। তার বাবা রাজমিস্ত্রি ছিল, প্রবাসের জীবন যাপন করছে, বহুদিন রাজমিস্ত্রির কাজ করছে। তার ছেলে কেন আবার এমপি হবে, এইটা কেন ভাবলেন না? ওই রাজমিস্ত্রির ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করায়া একজন শিক্ষক বানাইছে। এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই একজন ভালো শিক্ষক, ওনার লেকচার গুলা শুনেন, শুনলেই বুঝতে পারবেন। আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, ওনার লেকচার শুনলেই বুঝতে পারবেন কতটা ভালো ছাত্র, কতটা ভালো শিক্ষক, যার জন্য উপরওয়ালা আজকে হাসনাত আব্দুল্লাহকে এই জায়গা আনতে পারছে। হ্যাঁ ভাই, দেখবেন আপনারা, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত, আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তাও ওপেন। কারণ কি জানেন,
6টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি। 6টা আসন মানে তাদের এখান থেকে 5 জন, মিনিমাম 5 জন যাইতে পারবে উচ্চ কক্ষে। আর ওই পথেই চলে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। সার্জিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না, কিন্তু অবশ্যই যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা মনে রাখেন, উচ্চ কক্ষের সবাই চোখের মনি হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষিত ছেলে ভাই, জ্ঞানী ছেলে, বাটপার না ভাই, একটু অন্যরকম কথাবার্তায় বেয়াদব বেয়াদব মনে হইতে পারে, কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখেন। আর হাসনাত আব্দুল্লাহ যাবে, আর কি দরকার? তারপরে তো আছে ভাই আরো 77 জন। হ্যাঁ ভাই, এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনিও তো আছে। উনি তো মাইনা নিছে, হ্যাঁ ভাই উনি মাইনা নিছে এই নির্বাচন, কিন্তু মাইনা নিতে পারে নাই। এই যে চারিদিকে আক্রমণ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, শোনা গেছে একজন মারা গেছে, কষ্ট পাইলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, কষ্ট পাইছি যদি এই ঘটনা সত্যি হয়। আমি চাই না কোনো ডায়েরির পাতায় লেখি আপনার আমলে মৃত্যুর সংবাদ লেখি ডায়েরির পাতায়, এইটা চাই না। নতুন ভাবে দেশটাকে গইরা তোলেন। একটাই কাজ করতে হবে, নিরাপদে যেন মানুষ ঘর থেকে বের হইতে পারে, কেউ যেন কারো ঘরে আক্রমণ না করতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমরা কেন কোনো লিডার বা কোনো নেতা কখন বলবে, কখন উনি আদেশ দিবে সে অপেক্ষায় থাকবো? কারণ কি? আমাদের তো সেদিকে তাকায় থাকার কথা না, আমাদের তো তাকায় থাকার কথা পুলিশের দিকে। হ্যাঁ ভাই, প্রশাসনের দিকে। প্রশাসনের কাজ কি? এখানে আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, আমি আসামি ধরবো। এর জন্য মামলা লাগবে কেন? এর জন্য নেতার হুকুম লাগবে কেন? এই জন্য কারো দিকে তাকায় থাকতে হবে কেন? এই যে কারো দিকে তাকায় থাকা, নেতার হুকুম পালন করা, আসামি ধইরা আনলে নেতার ফোনে আসামিকে আবার ছাইরা দেওয়া, আবার এমন কোনো মামলা দেওয়া যে মামলা থেকে 1.5-2 মাস পর বাইরে হয়ে যেতে পারে, এইটা তো ঠিক না। দেখেন, আপনারা যে আসামি ধরেন, ওইখানে কিছু ভাই, সবাই না, কিছু ভাই বসে থাকে কালো কোট পইরা, তারা তো বাই কইরা দেয়। এমনও আসামি বাই কইরা দেয়, অস্ত্র মামলার আসামি, যার জেল হওয়ার কথা 3 বছর 5 বছর, তাকে বাইর করে দেয় 1.5 মাস 2 মাস পর। আর সে বাইর হইয়া হাদির বুকে গুলি চালায়। বুকে তো না, এই মাথার এই জায়গাটায়। আর বুকে লাগছে কাদের? আমাদের বুকে লাগছে। এরকমই তো হয়েছে। আর এই হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকে আছে, আমার নাম হয়তো মনে নাই, এরা কিন্তু জিন্দা শহীদ। এই জুলাই 24-এ এদের অবদান আছে, এদেরকে অবহেলা করেন না। আর আপনারা করতে চাইলেও করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম, করতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস স্যার ওরকম মানুষ না, চুপচাপ চইলা গেলাম, কাইটা পড়লাম, ওদের কোনো ব্যবস্থা না কইরা। ওদের সমস্ত ব্যবস্থা করা আছে। বললাম না, আগে গেলে বাঘে খায়। এই যে আগে গেছে, এখন বাঘের মুখে পড়তে হবে। এই যে সামনে যে চ্যালেঞ্জটা, হ্যাঁ না ভোটের, ওই সংসদে ঢুকতে গেলে হ্যাঁ ভোটটা মাইনাই ঢুকতে হবে, এইটাই ব্যবস্থা কইরা রাইখা গেছে ডক্টর ইউনূস স্যার। উনি কাঁচা খেলোয়াড় না, সাধারণ খেলোয়াড় না। যাওয়ার আগে কিছু ডিট কইরা গেছে, কিছু দলিলে দস্তখত কইরা গেছে বিদেশের সঙ্গে, এই পোর্ট নিয়া, আরো কিছু ব্যবস্থা নিয়া। যেমন আমেরিকা থেকে আমরা এখানে তুলা আনবো, সুতা আনবো, ওই সুতা ওই তুলা থেকে আমরা এখানে কাপড় বানাবো, সেই কাপড় আবার আমেরিকাতে পাঠাবো। এই যে আনার সময় এবং দেওয়ার সময় বিরাট অঙ্কের টাকা ট্যাক্স দিতে হইতো, ওই ট্যাক্স অর্ধেক কইরা একটা দলিল পত্র কইরা গেছে, আমেরিকার সাথে ব্যবসা করবে। এখন বর্তমান সরকার এসে এটা ক্যান্সেল করতে পারবে? একদম পারবে না। তাহলে রাস্তায় নামা পড়বে এই গার্মেন্টসের যারা মালিক তারা এবং তাদের কর্মীরা, তাদের সহকর্মীরা, সবাই রাস্তায় নামা পড়বে তো, কারণ এটা তাদের পক্ষে। যেমন আমাদের পোর্ট নিয়ে যা কিছু কইরা গেছে, এই ব্যবস্থার বাইরে আপনি যাইতে পারবেন না। ওইখানে প্রতিদিন শত কোটি টাকা চাঁদা হইতো, ওই চাঁদার ব্যবস্থা বন্ধ কইরা গেছে। আপনি কি এটা ওপেন করতে পারবেন? করলে প্রশ্নের মুখে পড়বেন। আর প্রশ্নের মুখে পড়ার জন্য এখানে 11 দল থেকে 77 জন পাহারাদার যাচ্ছে। হ্যাঁ, 77 জন পাহারাদার যাচ্ছে। 2টা প্রশ্ন রাইখা ভিডিওটা শেষ করুন। 1 নম্বর প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস স্যারকে 16-17 মাসে ঠিক মতো আমরা সহযোগিতা করতে পারলাম না। কে? আমরা খাকি পোশাক যারা পরি, আমরা প্রশাসনের লোক,
তেমন কোনো সহযোগিতা করতে পারি নাই, কারণ আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার চলে আসছে। আলহামদুলিল্লাহ মাইনা নিছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার আমলে এখন এই প্রশাসন কেমনে মাইনা নেয়, কত দিনে মাইনা নেয়, সে দিনের জন্য অপেক্ষায় রইলাম। তার মানে কি পুলিশ ভাইরা কি প্রশ্ন রেখে গেলাম বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন, সেটা বইলাই ভিডিওটা দি এন্ড করব। সেটা এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা মাইনা নিছেন, হ্যাঁ এটা মাইনা নিছেন আমি বলবো, উনি তো বলছে, ঘোষণা দিছে, লিডার ঘোষণা দিছে হ্যাঁ ভোট, কিন্তু কর্মীরা ভিতরে ভিতরে নায়ের পক্ষে ছিল। এখন ওই হ্যাঁ পথে ওই ওয়ান ওয়ে রোডে ঢুকার সময় যে সংসদ ভবনটা পড়বে ওইখানে ঢুইকা হ্যাঁ পক্ষে কাজ করবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। যা কিছু যুদ্ধ হবে সংসদে যা যুদ্ধ হবে, সংসদে যদি কিছু না মানে আমরা তো জনগণ দেখবই, আমরা তখন রাস্তায় নামবো আপনাদেরকে নিয়ে। সবার জন্য সবাই দোয়া করবেন, কারোর জন্য বদদোয়া করেন না ভাই। দেশটার জন্য দোয়া করতে চাই, দেশটা ভালোর পথে যাক, যার হাত ধরেই যাক না কেন ভালোর পথে যাক। আল্লাহ হাফেজ।